হাই, আই এম ডি এ রহমান কাম ব্যাক উইথ অ্যানাদার ভিডিও। আর আজকে কলকাতার কাছেই বাংলার পুরাতন স্থাপত্য ও ঐতিহ্যের মধ্যে একটি রহস্যময় স্থাপত্য জটার দেউল তোমাদেরকে দেখাবো। আর এই সামনে সেই রহস্যময় স্থাপত্যের ব্যানার, আর সেই স্থাপত্যটি কেমনভাবে তৈরি হয়েছে তার সমস্ত কিছু থাকবে এই ভিডিওতে। আর আজকে আমার সঙ্গে রয়েছে আমার ওয়াইফের ভাই রাসেল, আর সাথে রয়েছে এক ভাইপো আফরোজ। তারপর আমরা ধীরে ধীরে চললাম সেই রহস্যময় স্থাপত্যের দিকে, ইতিহাসের সাক্ষী হতে। সেই রহস্যময় ঐতিহাসিক জটার দেউলের মূল গেটের সামনে এখন, আর তার পাশেই মন্দিরের ডুস এবং ডোন্টস এই নোটিশ লাগানো। তোমরা একটু দেখে নিও। ভেতরে প্রবেশের সাথে সাথে এএসআই এর এই ব্যানার লাগানো। বৈচিত্র্যময় ভারতের ইতিহাসের কত শত ঐতিহাসিক ঘটনা স্থাপত্য আজও সঠিকভাবে উন্মোচিত হয়নি, যার ফলে ওইসব ইতিহাস রয়ে গেছে রহস্যাবৃত্ত হয়ে। বাদ যায়নি আমাদের এই বাংলাও। আজকের এই ভিডিওটি সেই রকম এক রহস্যময় স্থাপত্যকে নিয়ে, জটার দেউল। এই স্থাপত্যটি পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনা জেলার রায়দিঘি থানার কঙ্কনদিঘির কাছেই 116 নম্বর লটে অবস্থিত, যা সুন্দরবনের জনবসতি অঞ্চলের মধ্যে পড়ে। 1860-এর দশকে এক গভীর জঙ্গল পরিষ্কারের সময় আদি গঙ্গার খাত থেকে এই সৌধটি আবিষ্কৃত হয়। তবে এই সৌধটি কবে, কখন, কিভাবে তৈরি হয়েছিল তা নিয়ে বিতর্ক রয়েছে বিভিন্ন ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিকদের মধ্যে। 1875 খ্রিস্টাব্দে ডায়মন্ড হারবারের ডেপুটি কমিশনার জানিয়েছিলেন যে সৌধটির নিকটে প্রাপ্ত এক ত্রাম্য শাসন থেকে মনে করা হয় 975 খ্রিস্টপূর্বাব্দে বিক্রমপুরের চন্দ্রবংশের রাজা জয়চন্দ্রের সময় তৈরি করা হয়। আবার বীরভূম জেলার কেন্দুলির অজয় নদীর দক্ষিণে প্রাচীন পাল বংশের শাসক দেবপালের আমলে তৈরি ইছাই ঘোষের দেউলের সাথে এবং বাঁকুড়া জেলার সিদ্ধেশ্বর মন্দিরের সাথে এই জটার দেউলের মিল দেখে অনুমান করা হয় এটি নবম শতকে তৈরি। আবার প্রখ্যাত শিক্ষাবিদ সতীশচন্দ্র মিত্র এই সৌধটিকে প্রতাপদিত্যের বিজয়স্তম্ভ ও ওয়াচ টাওয়ার হিসাবে বর্ণনা করেছেন। অন্যদিকে এএসআই আর্কোলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এই জটার দেউলের স্থাপত্য শৈলীর সাথে ওড়িশার দেউলের স্থাপত্যের মিল দেখে অনুমান করা হয় এটি একাদশ শতাব্দীতে নির্মিত। এএসআই 2011 সালের দিকে যখন খনন কার্য করছিল, তখন এই দেউলের সামনে এই একটি ইটের কাঠামোর প্রকাশ মেলে, যেটি অনেকটা নাট মন্দিরের মতো, যা আসলে মাটির তলায় চাপা পড়ে গেছে। এই দেউলটির আশেপাশে এলাকা থেকে কিছু পৌরাণিক মূর্তি, যেমন বটুক ভৈরব, ব্রোঞ্জের মহাকাল মূর্তি, পোড়ামাটির তারা মূর্তি পাওয়া গেছে, এবং এই জনপদের আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে নাথ বা যোগী সম্প্রদায়ের বসবাস লক্ষ্য করা যায়। তাই অনুমান করা যায় প্রাচীনকালে এই ম্যানগ্রোভ পৃথিবীত অঞ্চলে নাথ ধর্মের প্রসার ঘটেছিল, বা কোনো বিশেষ কারণে নাথ ধর্মীরা এখানে বসবাস শুরু করেন। নাথ সম্প্রদায়ের আরাধ্য হলেন গোরক্ষনাথ বা শিব। আসলে পাল যুগের শেষ দিকে বৌদ্ধ ধর্মের অবক্ষয় শুরু হলে এই ধর্মের উপর চন্দ্রের প্রভাব পড়ে। নাথ যোগীরা তান্ত্রিক বৌদ্ধ ধর্মের সাথে জড়িয়ে পড়ে। পাল যুগের পরে সেন যুগের বিকাশের ফলে বাংলায় ব্রাহ্মণ্য ধর্মের পুনরুত্থান ঘটে। ফলে এইসব নাথপন্থীরা শৈব হিন্দুতে রূপান্তরিত হয়, যার ফলে জটার দেউল পরবর্তীকালে জটাধারী শিব মন্দিরে পরিণত হয়। ইটের তৈরি এই মন্দিরটির উচ্চতা প্রায় 100 ফুট, যা এখন ক্ষয়িষ্ণুতার পথে, যার ভিত্তিমূল বর্তমান ভূমিস্তর থেকে 9 ফুট উঁচুতে অবস্থিত। এক শিখর বিশিষ্ট এই মন্দিরের পূর্ব দিকে এই খিলানযুক্ত প্রবেশপথ আছে, যা উত্তর ভারতের অনেক দেবদেউলের অনুরূপ। দেউলটির গঠনশৈলী এবং সামনের নাট মন্দিরের ধ্বংসাবশেষ এটির সঙ্গে বৌদ্ধ যোগসূত্রকে যেন নির্দেশ করে। তবে এর গর্ভগৃহে শিবলিঙ্গ পাওয়া যায়নি, তবে পোড়ামাটির দেবদেবী লক্ষ্য করা যায়। বর্তমানে এটির গর্ভগৃহে স্থানীয়রা দেবদেবীর সাথে শিবের পূজাও করে থাকে। সৌধটি কোনো ধর্মীয় স্থান বা অন্য কোনো ভাস্কর্য বা শিলালিপি সংক্রান্ত বিষয়ে নিশ্চিতরূপে প্রামাণ্য তথ্য পাওয়া যায় না। মন্দিরটি বৌদ্ধ মন্দির না হিন্দু মন্দির তা নিয়ে মেটেনি এখনো বিতর্ক। রুগ্ন ধ্বংসপ্রায় মন্দিরটি এখন থেকে সংরক্ষণ করা না হলে কালের নিয়মে এটিও একদিন হারিয়ে যাবে। তবে সেসব যাই হোক, এই রহস্যময় ঐতিহাসিক স্থানে আসার জন্য শিয়ালদা সাউথ সেকশন থেকে লক্ষ্মীকান্তপুর বা নামখানা লোকালে চেপে মথুরাপুর স্টেশনে নেমে ওখান থেকে আবার সড়ক পথে রায়দিঘি হয়ে এই মন্দিরে আসতে হয়। আসার পথে চারিদিকে সুজলা সুফলা গ্রামীণ মাঠ, আর তার মাঝেই রহস্যময় মন্দির। ইতিহাসের টানে হোক বা রহস্যের সন্ধানে হোক, তবে অনেকে এখানে পর্যটনের উদ্দেশ্যে প্রতিদিন বিকালে ভিড় জমায়। এর চারিদিকে সুন্দর বাগান, যা নিরিবিলি সময় কাটানোর এক উত্তম জায়গা।